একটা গোটা শহর উত্তাল হয়ে উঠেছে প্রতিবাদের আওয়াজে। অপরাধীর ফাঁসি চাইতে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। আদালতেও রায় হয়ে গেছে, অপরাধীর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত। নির্মম পরিণতি হতে যাচ্ছে সমাজের চোখে ঘৃণিত এক অপরাধীর। কিন্তু ঠিক তখনই এক শিশুর সরল স্বীকারোক্তি প্রশ্ন তোলে আদালতের দেওয়া রায়ের উপরে। প্রশ্ন জাগে যে মানুষটিকে সবাই ঘৃণা করছে, সবাই যার নির্মম মৃত্যু কামনা করছে, সে কি আসলেই অপরাধী, নাকি কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে? সত্যের সন্ধানে এগিয়ে আসে এক নির্ভীক মানুষ, যে জানে এই পথে পা বাড়ানো মানেই সমাজের রোষ, অপমান, এমনকি প্রাণের ঝুঁকি। তবুও ন্যায়ের জন্য শুরু হয় তার লড়াই। বলছিলাম সম্প্রতি হইচই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিরিজ অ্যাডভোকেট অচিত্ন আইচের কথা না বাড়িয়ে সরাসরি শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা দেখতে পাই শহরের মানুষ একত্রিত হয়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করছে। রণজয় নামের এক ব্যক্তি দুটি নামে 17 বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করে হত্যা করেছে। রণজয় ছিল দুটির বাড়ির ড্রাইভারের হাতে নির্মম মৃত্যু হয়েছে মালিকের মেয়ের। চাঞ্চল্যকর এই কেসে আদালত রণজয়ের ফাঁসির আদেশ দিয়েছে। সাধারণ জনগণ দ্রুত রণজয়ের ফাঁসি কার্যকর করার দাবিতে রাস্তায় নেমেছে। পুরো শহর যখন রণজয়ের নির্মম পরিণতি দেখার জন্য অপেক্ষা করছে, ঠিক তখনই রণজয়ের স্ত্রী মৌমিতা লজ্জায় ঘরের করে মুখ লুকিয়ে রেখেছে। মৌমিতা কিছুতেই মানতে পারছে না যে তার স্বামী এমন একটা জঘন্য কাজ করতে পারে। তার উপর স্বামীর ফাঁসির আদেশ শুনে সে আরও বেশি ভেঙে পড়েছে। যদিও অপরাধ করেছে রণজয়, কিন্তু সমাজ রণজয়ের স্ত্রী এবং সন্তানকে একঘরে করে দিয়েছে। তীব্র অপমান সহ্য করতে না পেরে মৌমিতা সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। সে ঘরের দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। রণজয়ের মেয়ে নূপুর জানালা দিয়ে নিজের মাকে জ্বলতে দেখে প্রচণ্ড ঘাবড়ে যায়। মাকে বাঁচানোর আকুতি নিয়ে সে ছুটে যায় প্রতিবেশী টুটুলের কাছে। টুটুল একজন অ্যাডভোকেট। তার পুরো নাম অ্যাডভোকেট অচিন্ত আইচ। টুটুল হচ্ছে ডাকনাম। টুটুলের বাড়িতে আজ এঙ্গেজমেন্টের প্রোগ্রাম চলছে। টুটুল আর তার গার্লফ্রেন্ড গীতার এঙ্গেজমেন্ট হচ্ছিল। ঠিক ওই মুহূর্তে নূপুর ছুটে এসে বলে, আমার মাকে বাঁচাও, মা জ্বলে যাচ্ছে। টুটুল এক মুহূর্ত দেরি না করে নূপুরের বাড়িতে ছুটে যায়। মহলার বাকি লোকেরাও টুটুলের পিছু পিছু যায়। টুটুল সহ কয়েকজন মিলে দরজা ভেঙে মৌমিতাকে বের করে হসপিটালে নিয়ে যায়। পাড়ার লোকেরা মৌমিতার জন্য কোনো রকম আফসোস না করে উল্টো বলাবলি করে, স্বামী যদি এমন জঘন্য কাজ করে, বউ তো গায়ে আগুন দেবেই। এরপর সবার মনে প্রশ্ন জাগে, নূপুরের এখন কি হবে? নূপুর কার কাছে থাকবে? কারণ রণজয় এবং মৌমিতার সমস্ত আত্মীয় স্বজন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নূপুরকে নিয়ে যখন এইসব কথা হচ্ছিল, তখন নূপুর আলতো করে টুটুলের হাত ধরে। এত মানুষের মাঝে নূপুর কেবল টুটুলকেই ভরসার স্থান ভেবে নেয়। টুটুল ও নূপুরকে নিজের কাছে আগলে রাখে। সে নূপুরকে নিজের বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে জেলের ভেতর কয়েদিরা রণজয়ের সাথে অনেক খারাপ আচরণ করে। রণজয়ের 17 বছরের একটা মেয়ে রেপ করেছে জানতে পেরে কয়েদিরা তাকে মারধর করে। রণজয় পুলিশের কাছে সাহায্য চাইলে পুলিশ উল্টো তাকে ধিক্কার জানায়। এদিকে সকাল হতেই একটা জরুরি কাজে টুটুলকে কোর্টে যেতে হয়। টুটুলের বাবা নূপুরকে বাড়িতে রাখতে রাজি হচ্ছিল না, তাই টুটুল তাকেও সাথে করে কোর্টে নিয়ে যায়। টুটুল যখন কাজে ব্যস্ত ছিল, টুটুলের বন্ধু ভীম নূপুরকে নিয়ে কোর্টের আশেপাশেই ঘোরাঘুরি করে। ওই সময় একদল সাংবাদিক নূপুরকে দেখে ঘিরে ধরে। বিবেকহীন সাংবাদিকরা ছোট্ট নূপুরকে জিজ্ঞেস করে, কিভাবে তোমার মা সুইসাইড করেছে, কি কি দেখেছো তুমি? এমনকি এটাও জিজ্ঞেস করে, তোমার বাবা যাকে রেপ করেছে তাকে কি চেনো? ভীম অনেক চেষ্টা করেও সাংবাদিকদের থেকে নূপুরকে সরাতে পারে না। তখনই টুটুল কাজ শেষ করে বের হয়। এই সিচুয়েশন দেখে সে দ্রুত নূপুরকে সেখান থেকে সরিয়ে একটা ট্যাক্সিতে উঠে পড়ে। ট্যাক্সিতে বসে নূপুর টুটুলকে জিজ্ঞেস করে, রেপ কি? টুটুল বলে, রেপ হচ্ছে এমন এক আঘাত যা কাউকে দিলে সে ক্ষত কখনোই পূরণ হয় না। এখন এসব বুঝবি না তুই, বড় হলে বুঝবি। এই শব্দটা আর কখনোই বলিস না। টুটুল আবারও নূপুরকে নিজের বাড়িতে নিয়ে যায়। এতে টুটুলের বাবা অনেক রাগ হয়। সে টুটুলকে ডেকে বলে, তোমাকে কাল রাতেই বলেছি ওই মেয়েটাকে এখানে রাখা যাবে না। আমরা একটা সমাজে থাকি, এরকম একটা অপরাধীর মেয়েকে নিজের বাড়িতে আশ্রয় দিলে তো সমাজ আমাকেও একঘরে করে দেবে। টুটুল বলে, বাবার অপরাধের শাস্তি কেন ওইটুকু মেয়েকে পেতে হবে? আমাকে কালকের দিনটা পর্যন্ত সময় দাও। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি কোনো একটা ব্যবস্থা অবশ্যই করব। টুটুলের বাবা বলে, তোমার পাগলামির জন্য একটা খুনির মেয়েকে বাড়িতে রাখতে হবে আমাকে? কথাটা নূপুর শুনতে পায়। নূপুর বলে, আমার বাবা খুব ভালো মানুষ, সে কখনো কাউকে কষ্ট দিতে পারে না। এরপর নূপুর টুটুলকে বলে, তুমি তো সবসময় ভালো লোকদের বাঁচাও, আমার বাবাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে তুমি? টুটুল কোনো জবাব দিতে পারে না। অন্যদিকে রণজয়ের ফাঁসির কার্যকর হওয়ার আগে একজন সাইকিয়াট্রিস্ট রণজয়ের কাউন্সেলিং করে।
সাইকিয়াট্রিস্ট রণজয়কে মৌমিতার ব্যাপারে জানায়। সাইকিয়াট্রিস্ট বলে মৌমিতার ট্রিটমেন্ট চলছে, সে সাথে তাকে পুলিশ প্রোটেকশনেও রাখা হয়েছে। সে রণজয়কে মৌমিতার জন্য চিন্তা করতে নিষেধ করে। রণজয় নূপুরের কথা জানতে চায়। সাইকিয়াট্রিস্ট জানায় নূপুরও ভালো আছে, নিরাপদে আছে। রণজয় বলে আমি আমার মেয়ের জন্য একটা চিঠি লিখতে চাই, আপনি কি আমার মেয়ের কাছে দেবেন? সাইকিয়াট্রিস্ট রাজি হয়। রণজয় বলে আমার স্বপ্ন ছিল আমার মেয়ে পড়াশোনা করে অনেক বড় অফিসার হবে, আমি নিজে গাড়ি চালিয়ে তাকে অফিসে নিয়ে যাব। এসব বলতে বলতে রণজয় কাঁদতে শুরু করে। এদিকে নূপুরও টুটুলের কাছে আবদার করে বাবার কাছে একটা চিঠি লিখবে। টুটুল নূপুরের জন্য চিঠি লিখতে শুরু করে। নূপুর তার চিঠিতে বলে বাবা তুমি একদম ভয় পেও না, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি ফাঁসির সময়ে যেন তোমার ব্যথা না লাগে। নূপুর আরও বলে আমি টুটুল বাবার কাছে অনেক ভালো আছি, আমার জন্য কোনো টেনশন করো না, আর আমি কখনো ভূতম সিরিয়াল দেখব না, ভূতম দেখলে আমার তোমার কথা মনে পড়বে। ছোট্ট নূপুরের এসব কথা শুনে টুটুল অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর নূপুর টুটুলকে জানায় নূপুর সবসময় তার বাবার সাথে বসে ভূতম দেখত, যেদিন পুলিশ তার বাবাকে ধরে নিয়ে গেছে সেদিন রাতেও দেখছিল। টুটুল জিজ্ঞেস করে ওই দিন তোর বাবা কাজে যায়নি? নূপুর বলে গিয়েছিল, কিন্তু ভূতম শুরু হওয়ার আগেই চলে এসেছিল। টুটুল জানতে চায় ভূতম সিরিয়াল কয়টায় হয়? নূপুর জানায় 8:30টায়। এবার টুটুলের মনে একটু খটকা লাগে, কারণ দুতির মৃত্যু হয়েছে 9টার দিকে, আর রণজয় বাড়ি ফিরেছে 8:30টার আগে। হতেই পারে রণজয় অপরাধের সাথে জড়িত না, তাকে ফাঁসানো হয়েছে। টুটুল গীতাকে নূপুরের দায়িত্ব নিয়ে কোথাও ছুটে চলে যায়। এর কিছুক্ষণ পরেই পাড়ার কয়েকজন ছেলে টুটুলের বাড়িতে ঢুকে ঝামেলা করে। নূপুরকে বাড়িতে আশ্রয় দেওয়ায় ওরা টুটুলের বাবার সাথে খারাপ বিহেভ করে। একজন রেপিস্টের মেয়েকে ওরা কোনোভাবেই পাড়ায় রাখতে দেবে না। গীতা ওদেরকে বুঝিয়ে বলে আজকে রাতটা নূপুর এখানেই থাকুক, কাল একটা ব্যবস্থা হবে। গীতা ওদেরকে কোনোরকম বুঝিয়ে শান্ত করে। পরদিন ভোরবেলা শুরু হয় রণজয়ের ফাঁসির কার্যক্রম। ভোরবেলা রণজয়কে ধর্মীয় গ্রন্থ পাঠ করানো হয়, এরপর গোসল করিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। ঠিক 5:10 ফাঁসি কার্যকর হবে। সমস্ত ফর্মালিটিস শেষে যখন ফাঁসি কার্যকর করার সময়, ঠিক তখনই একজন অফিসার এসে জানায় আজ রণজয়ের ফাঁসি কার্যকর করা যাবে না, কোর্ট থেকে ফাঁসি স্থগিত করার অর্ডার এসেছে। অফিসার রণজয়কে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দেয়। এখানে আমরা ফাঁসির মঞ্চের বাইরে টুটুলকে দেখতে পাই, অর্থাৎ টুটুল রণজয়ের কেস রিওপেন করার জন্য কোর্টে আপিল করেছে। এ কারণেই রণজয়ের ফাঁসি স্থগিত করা হয়েছে। এরপর আমরা নন্দিনী চ্যাটার্জি নামের একজন নামকরা অ্যাডভোকেট দেখতে পাই। দুটি রেপ এবং মার্ডার কেসটা হ্যান্ডেল করছেন তিনি। একজন পলিটিশিয়ান নন্দিনীর সাথে দেখা করতে তার চেম্বারে আসে। কথায় কথায় পলিটিশিয়ান বলে এই রেপ কেস নিয়ে কাজ করা উচিত হচ্ছে না, ওই মেয়েটা হয়তো নিজের ইচ্ছায় লোকটার সাথে ছিল, বাবা মা এখন মার্ডার বলে চালিয়ে দিচ্ছে, এসব নোংরা মেয়েদের সাথে এমনই হওয়া উচিত। পলিটিশিয়ানদের কথা শেষ হওয়ার আগেই নন্দিনী তার গালে সজোরে একটা থাপ্পড় দেয়। এরপর বলে মেয়েদের গায়ে যারা জোর করে হাত দেয় তাদের একমাত্র শাস্তি ফাঁসি। এরপর নন্দিনী পলিটিশিয়ানদের চেম্বার থেকে বের করে দেয়। ওই সময় নন্দিনীর অ্যাসিস্ট্যান্ট এসে জানায় অচিন্ত আইজ অর্থাৎ টুটুল রণজয়ের কেস রিওপেন করেছে। নন্দিনী কোনো জবাব দেয় না। অন্যদিকে টুটুল বাড়ি ফেরার সাথে সাথে মহল্লার ছেলেরা তাকে ঘিরে ধরে জবাবদিহিতা শুরু করে। ছেলেরা বলে তুমি কি নিজের পাবলিসিটি করার জন্য এমন একটা ক্রিমিনালের ফাঁসি স্থগিত করার ব্যবস্থা করলে? তোমার জন্য আমাদের পাড়ার বদনাম হচ্ছে, তুমি বরং নূপুরকে নিয়ে পাড়া থেকে বের হয়ে যাও। টুটুল ওদের কথায় কোনো জবাব দেয় না। তখন একটা ছেলে বলে তোমার মা বেঁচে থাকলে তোমার এই সমস্ত কার্যক্রম দেখলে গলায় রশ্মি দিয়ে মরত। এই কথা বলাতে টুটুল অনেক রেগে যায় এবং ছেলেগুলোর দিকে তেড়ে আসে। টুটুলের বাবা এসে টুটুলকে থামায়। তখন ছেলেগুলো আবারও বলে কোর্ট অপরাধীকে ফাঁসি দিয়েছিল, কিন্তু টুটুল সেটা বন্ধ করে দিয়েছে। সে আসলে মেয়েদের সম্মান করতে জানে না, তাই একটা মেয়ের রেপিস্টকে বাঁচানোর চেষ্টা করছে। টুটুল রেগে গিয়ে বলে তোদের কাছে মেয়েদের সম্মান করা শিখতে হবে? নূপুরও তো একটা মেয়ে, তোরা সবাই মিলে কেন তাকে অপদস্থ করছিস? আর আমি কোনো অপরাধীকে বাঁচাচ্ছি না, আমি শুধু কেস রিওপেন করেছি। রণজয় যদি সত্যি অপরাধ করে থাকে কোর্ট তাকে অবশ্যই শাস্তি দেবে। ওদেরকে কঠিন জবাব দিয়ে টুটুল মন্দিরের দিকে এগিয়ে যায়, কিন্তু পুরোহিত টুটুলকে মন্দিরে প্রবেশ করতে দেয় না। এরপর আমরা দুতির পরিবারকে দেখতে পাই। নন্দিনী যখন দুতির বাবা মাকে জানায় কেস রিওপেন হচ্ছে, দুতির বাবা মা অনেক ভেঙে পড়ে। কেস আবারও আদালতে যাবে। এর অর্থ হলো আবারও আদালতে বর্ণনা করতে হবে কিভাবে মৃত্যু হয়েছে দুতির। দুতির মা কেঁদে বলে আমি পারবো না বারবার বলতে আমার মেয়ে কিভাবে পড়েছিল। এখানে আমাদেরকে দুতির মৃত্যুর পরের দিন সকালবেলার ঘটনা দেখানো হয়। দুতির মা সকালবেলা দুতিকে ডাকতে গেলে দেখতে পায় দুতির অর্ধনগ্ন শরীর বিছানায় পড়ে আছে, আর দুতির রক্তে বিছানা ভিজে গেছে। এই দৃশ্য দেখে দুতির মা চিৎকার করে ওঠে। সে দুতির বাবা এবং প্রতিবেশী রাজবীরকে ডেকে নেয়। দুতির এই অবস্থা দেখেই রাজবীর বলে এটা রণজয়ের কাজ,
কাল রাতে আমি ওকে বাড়ি থেকে বের হতে দেখেছি। রাজবীরের কথার ভিত্তিতেই দুতির বাবা মা পুলিশে কমপ্লেইন করে রণজয়কে অ্যারেস্ট করিয়েছে। পুলিশের সাথে দুতির বাবা মায়ের ভালো কানেকশন আছে, তাই দ্রুত অ্যাকশন নেওয়া হয়েছে। অন্যদিকে প্রেজেন্ট টাইমে টুটুলের বাবা টুটুলকে বলে, আমি জানি তুমি যা করেছো নুপুরের জন্য করছো, কিন্তু দ্বিতীয় একটা মেয়ে সেটা ভুলে যেও না। এক মেয়ের ভালো করতে গিয়ে যেন অন্য মেয়ের সাথে অন্যায় না করো। টুটুল বলে, দুজনেই আমার কাছে সমান, আমি কারো কাছে অন্যায় হতে দেব না। এসব শুনে গীতা টুটুলকে বলে, নুপুরের কথার উপর ডিপেন্ড করে এত বড় ডিসিশন নিয়ে ভুল করলে না তো? টুটুল বলে, নুপুর একটা বাচ্চা মেয়ে, মিথ্যা বলার প্রয়োজন নেই ওর। ও যেহেতু বলছে রণজয় 8:30টায় বাড়িতে এসেছে, মানে আসলেই সে সময় এসেছে। এত বড় ব্যাপারটা তো আমি ইগনোর করতে পারি না। এরপর টুটুল রেডি হয়ে কোর্টের উদ্দেশ্যে যায়। মহল্লার লোকজন টুটুলকে কোর্টে যেতে বাধা দিতে পারে, তাই টুটুল বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়। কিন্তু কোর্টের বাইরে অসংখ্য মানুষ কেস রিওপেনের বিরুদ্ধে ছিল। কেউ যেন টুটুলকে বাধা দিতে না পারে, তাই সে বোরকা পরে কোর্টের ভেতরে যায়। এরপর সে সবার আগে রণজয়ের সাথে দেখা করে। রণজয় টুটুলকে দেখেই পা জড়িয়ে ধরে বলে, আমাকে বাঁচান, আমি কোনো অপরাধ করিনি, আমি গরিব বলে ওরা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। টুটুল রণজয়কে সান্ত্বনা দিয়ে বলে, আমি তোমার সব কথা শুনবো এবং ন্যায় বিচার পাইয়ে দেব। এরপর রণজয় নুপুরের ব্যাপারে জানতে চাইলে টুটুল রণজয়কে নুপুরের পাঠানো চিঠিটা দেয়। মেয়ের চিঠি পেয়ে রণজয় অনেক ইমোশনাল হয়ে যাবে। টুটুল জানতে চায় ওই রাতে কি হয়েছিল। রণজয় জানায়, ওই দিন দুতির পিয়ানো ক্লাস শেষে রণজয় দুতিকে 7:30টার সময় বাড়িতে পৌঁছে দেয়। দুতির বাবা মা তখন একটা কাজে বাইরে ছিল। দুতির বাবা রণজয়কে বলে, কাল যেন সকাল সকাল আসে। দুতির বাবা মা রণজয়কে অনেক বিশ্বাস করত। ওরা রণজয়ের উপর বিশ্বাস করে দুতিকে যখন তখন যে কোনো জায়গায় যাওয়ার পারমিশন দিত। রণজয় দুতিকে নিজের বোনের মতোই দেখত, আর দুতিও রণজয়কে বড় ভাইয়ের মতো দেখত। রণজয় টুটুলকে জানায়, দুতিদের একজন প্রতিবেশী আছে, নাম রাজবীর। তার আচরণ খুব একটা সুবিধার না, সবসময় দুতির দিকে কুনজর তাকাতো। দুতি নিজেও রণজয়কে ব্যাপারে জানিয়েছে। দুতিকে বাড়ি পৌঁছে দিয়ে রণজয় নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে যাওয়ার আগে সে পাড়ার দোকান থেকে নুপুরের জন্য বইয়ের মলাট আর লেভেল কিনে নেয়। এরপর বাড়ি ফিরে রাত 9:30 পর্যন্ত রণজয় দুতির বই মলাট করে দেয়। এরপর ঘুমিয়ে পড়ে। সেদিন সকাল হতেই পুলিশ এসে রণজয়কে জোর করে অ্যারেস্ট করে। রণজয় এবং মৌমিতা বুঝতেও পারছিল না কেন তাকে অ্যারেস্ট করা হয়েছে। একজন কনস্টেবল মৌমিতাকে বলে, রণজয় যে বাড়িতে কাজ করে সে বাড়ির মেয়েকে রেপ করে হত্যা করেছে সে। রণজয় বারবার বলতে থাকে, আমি নির্দোষ, কিন্তু কেউ তার কথা শুনে না। রণজয়ের কথা শেষ হতে না হতেই একজন কনস্টেবল এসে জানায়, ভিজিটিং আওয়ার শেষ। টুটুল রণজয়কে আশ্বস্ত করে বলে, আমি আবারও আসবো তোমার সাথে দেখা করতে, তুমি টেনশন করো না। টুটুল রণজয়কে আশ্বস্ত করে বলে, আমি আবারও আসবো তোমার সাথে দেখা করতে, তুমি টেনশন করো না। এরপর টুটুল রাতের বেলা বাড়ি ফিরে দেখতে পায় নুপুর না ঘুমিয়ে জেগে আছে। ছোট্ট নুপুরের মায়ের কথা খুব মনে পড়ছিল। টুটুল নুপুরকে বলে, সকাল হলেই মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাবে। এরপর টুটুল ঘুম পাড়ানি গান গেয়ে নুপুরের ঘুম পাড়িয়ে দেয়। ওই রাতেই হসপিটাল থেকে টুটুলের কাছে কল আসে, নুপুরের মা মারা গেছে। মায়ের সাথে শেষ দেখা আর হলো না তার। পরদিন সকালবেলা টুটুল নুপুরকে নিয়ে হসপিটালে যায়, তবে নুপুরকে মায়ের সাথে দেখা করাতে না, ডেড বডি রিসিভ করতে। মৌমিতার শেষকৃত্য করার আগে টুটুলের বাবা টুটুলকে বলে, নুপুরকে জানাতে তার মা আর বেঁচে নেই। টুটুল বুঝতেই পারছিল না কিভাবে ওইটুকু মেয়েকে বলবে যে তার মা আর নেই। তবুও সে সাহস করে নুপুরকে সত্যিটা জানায়। অন্যদিকে মৌমিতার মৃত্যুর সংবাদ শুনে নন্দিনী একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ মৌমিতার মৃত্যুর পরে নুপুরের লিগ্যাল গার্ডিয়ান এখন শুধুমাত্র রণজয়। নুপুর যেহেতু এখন অনেক ছোট, তাই রণজয়ের শাস্তির পরিমাণ কমে যেতে পারে। নন্দিনী প্ল্যান করতে শুরু করে কিভাবে তাকে আরও কয়েক ধারায় ফাঁসিয়ে দেওয়া যায়। এদিকে মৌমিতার শেষকৃত্যের সময় শ্মশানে যেতে চায় রণজয়। শেষবারের মতো স্ত্রীকে দেখতে চায়, কিন্তু পুলিশ পারমিশন দেয় না। টুটুল অনেক চেষ্টা করেও পারমিশন নিতে পারে না। এতে রণজয় অনেক কষ্ট পায়। রণজয়ের সাথে কথা বলে টুটুল কেসের ইনভেস্টিগেশন অফিসারের সাথে কথা বলতে চায়। টুটুল তার কাছে কেসের ডিটেলস ইনফরমেশন চায়। অফিসার টুটুলকে কেসের ফাইল দেয় এবং বলে, আপনি যদি মেয়েটার ডেড বডি নিজের চোখে দেখতেন তাহলে রণজয়কে বাঁচানোর চেষ্টা করতেন না। টুটুল দুটির ডেড বডির ছবিটা ভালোভাবে দেখে। অফিসার বলে, ছুরি দিয়ে গলায় 4 ইঞ্চি পরিমাণ কেটে দিয়েছে, ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে পুরো বিছানা ভিজে গেছে। টুটুল জিজ্ঞেস করে, মার্ডার ওয়েপন কোথায়? অফিসার জানায়, পাওয়া যায়নি। তখন টুটুল বলে, মুখরোচক গল্প না বানিয়ে মার্ডার ওয়েপন খুঁজে বের করুন। মার্ডার ওয়েপন না থাকায় নন্দিনীর জন্য কেসটা একটু জটিল হয়। মার্ডার যে রণজয় করেছে এর একমাত্র স্ট্রং এভিডেন্স হচ্ছে মার্ডার ওয়েপন। তবে নন্দিনীর কাছে পোস্টমর্টেম রিপোর্ট আছে। রিপোর্ট থেকে ক্লিয়ারলি প্রুভ করা যাবে রণজয় রেপ করেছে, এতে কোনো প্রবলেম নেই। তবে নন্দিনীর চিন্তা দুতির প্রতিবেশী মিসেস সেনকে নিয়ে, কারণ মিসেস সেন প্রচুর কথা বলে, আর যখন বলে খুঁটিনাটি সব বলে, তাই কি বলতে কি বলে ফেলবে কোনো ঠিক নেই।
এদিকে টুটুল খুঁজে খুঁজে মিসেস সেনের সাথেই দেখা করতে চায়। টুটুল মিসেস সেনের কাছে দ্যুতি এবং তার পরিবারের ব্যাপারে জানতে চায়। মিসেস সেন বলে দ্যুতির মা নীনা চ্যাটার্জি একটা উঁচু পোস্টের সরকারি চাকরি করে, তাই তার অনেক অহংকার। একজন বড় বিল্ডারের সাথে তার পরকীয়ার সম্পর্ক চলছে। মাঝে মাঝে ওরা একসাথে ঘুরতে যায়, কিন্তু দ্যুতির বাবা সৌরভ একদম ভিন্ন। একজন বড় মাপের ডক্টর হওয়া সত্ত্বেও অন্য কোনো মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সে একজন ভদ্র মানুষ। দ্যুতির মা দ্যুতিকে একদমই সময় দিত না, তাই দ্যুতির সিদ্ধান্ত নিয়েছিল লন্ডনে গিয়ে পড়াশোনা করবে। সেখানে দ্যুতির ভাই থাকে। দ্যুতি এবং তার বেস্ট ফ্রেন্ড এশা একসাথে লন্ডনে যাওয়ার প্ল্যানিং করছিল। মিসেস সেন টুটুলকে দ্যুতি আর এশার ছবি দেখায়। এরপর আমরা এশাকে দেখি। এশা এবং রাসবীর একই সাথে টেনিস প্র্যাকটিস করে, তাই ওদের উপর নজর রাখার জন্য টুটুল ভীমকে সেখানে পাঠিয়ে দিয়েছে। ভীম ওদেরকে ফলো করে বুঝতে পারে এশা কোনো একটা ব্যাপার গোপন করার জন্য রাসবীরকে রিকোয়েস্ট করছে। এদিকে টুটুল এমন একটা কেস হাতে নেওয়াতে তার সহকর্মীরা তাকে সাবধান করে বলে, তুমি রেপ কেসে হাত দিয়েছ। এসব কেসে নন্দিনী হচ্ছে গুরু। এই মুহূর্তে কোর্টরুমে নন্দিনীর আরেকটা রেপ কেসের শুনানি চলছে। যদি নন্দিনীর অভিজ্ঞতা সম্পর্কে ধারণা নিতে চাও, নিজের চোখে গিয়ে দেখে এসো। টুটুল কোর্টরুমে চলে যায়। নন্দিনীর স্ট্র্যাটেজি আর বাচনভঙ্গি দেখে টুটুল মুগ্ধ হয়ে যায়। নন্দিনী আসলেই একজন অভিজ্ঞ অ্যাডভোকেট। টুটুল এবার একটু ঘাবড়ে যায়। এমন একজন অভিজ্ঞ উকিলের মোকাবেলা করা তার জন্য সহজ হবে না। তাই টুটুল তার শিক্ষাগুরু শাশ্বতর কাছে যায়। তার কাছে আইডিয়া চায় কিভাবে নন্দিনীর মোকাবেলা করবে। কেসের ডিটেলস দেখে শাশ্বত বলে, মার্ডার চাকু দিয়ে করা হয়নি, সুচালু কিছু দিয়ে করা হয়েছে। আরেকবার পোস্টমর্টেম করতে পারলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব না। আমার মনে হয় মার্ডার ওয়েপেনটা এখনও বাড়িতেই আছে, ওইটা খুঁজে বের করো। মার্ডার ওয়েপন ছাড়াও কেস লড়া যায়, তবে সেটা থাকলে তোমার জন্য সুবিধা হবে, কারণ নন্দিনী তার স্ট্র্যাটেজি দিয়ে আর্গুমেন্ট করবে। টুটুল বলে, এই কেসে রণজয়ের শাস্তি কমিয়ে 10 বছরে জেল করা যাবে না? শাশ্বত বলে, আইন এখন অনেক কঠোর হয়েছে। 18 বছরের নিচে কাউকে রেপ করে হত্যা করলে তার শাস্তি ফাঁসি হয়। তাই রণজয়কে বাঁচাতে হলে আসল খুনিকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে মহল্লার ছেলেরা টুটুল এবং নূপুরকে মহল্লা থেকে বের করার জন্য আন্দোলন করতে শুরু করে। ওরা যে কোনো সময় নূপুরের ক্ষতি করতে পারে, তাই গীতা নূপুরকে একটা পেপার স্প্রে দেয় এবং শিখিয়ে দেয় কেউ তাকে ডিস্টার্ব করতে আসলে যেন তার চোখে স্প্রে করে দেয়। এদিকে শাশ্বতের সাথে কথা বলা শেষে টুটুল রণজয়ের সাথে দেখা করতে চায়। টুটুল রণজয়ের কাছে দ্যুতির ডেইলি লাইফস্টাইলের ব্যাপারে জানতে চায়। রণজয় জানায় দ্যুতি সবসময় নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকত। বাবা মায়ের বন্ধু বান্ধব কিংবা তাদের পার্সোনাল লাইফ নিয়ে দ্যুতির কোনো ইন্টারেস্ট ছিল না। দ্যুতির নিজের জগৎ ছিল স্কুল, ফ্রেন্ডস, টেনিস, পিয়ানো এইসব নিয়ে। দ্যুতির সব থেকে পছন্দ ছিল পিয়ানো ক্লাস। দ্যুতির ব্যাপারে সব কিছু জেনে নিয়ে টুটুল ভীমকে দ্যুতির পিয়ানো ক্লাসে পাঠায়, কিন্তু দ্যুতি যার কাছে পিয়ানো শিখত ভীম তাকে খুঁজে পায় না। টুটুল বাড়ি ফিরে নূপুরকে নিয়ে তাদের বাড়িতে যায়। দ্যুতির বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারিতে নূপুর তাদের সাথে ছবি তুলছিল। সেগুলো নিতেই টুটুল সেখানে যায়, কিন্তু ছবি নিয়ে বাড়ি ফেরার সময় কয়েকটা অপরিচিত ছেলে টুটুলের উপর হামলা করে। ওরা টুটুলকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নূপুর চালাকি করে ছেলেগুলোর চোখে পেপার স্প্রে করে দেয়। এর মাঝে গীতা এবং ভীম চলে আসে। সবাই মিলে ছেলেগুলোকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এর পরদিনই রণজয়ের কেসের শুনানি শুরু হয়। সবাই মিলে ছেলেগুলোকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এর পরদিনই রণজয়ের কেসের শুনানি শুরু হয়। নন্দিনী কোর্টরুমে ঢোকার সাথে সাথেই সবাই তাকে অভিনন্দন জানায়, তাকে উৎসাহ দেওয়া। ওদিকে নন্দিনীর কনফিডেন্সও কম ছিল না। ওপেনিং স্টেটমেন্টে সে একটা বক্তৃতা দেয়। সে আদালতকে বলে, বর্তমানে রেপের পার্সেন্টেজ এতটা বেড়ে যাওয়ার পেছনে একটা মাত্রই কারণ আছে, সেটা হলো রেপিস্টদের থেকেও ভিকটিমকে আমরা বেশি অত্যাচার করি। তাকে প্রতিনিয়ত খারাপ নজরে দেখি, আজে বাজে কথা বলি। যেমন ছোট জামা কাপড় পরলে মানুষের কুনজর তো পড়বেই। বন্ধুদের সাথে রাত বেরোতে বাইরে ঘোরাফেরা করলে সমস্যা তো হবেই। কিন্তু দ্যুতির এমন কোনো বাজে অভ্যাসই ছিল না। সে তো নিজের স্কুলের ইউনিফর্ম পরে তার বাড়িতেই ছিল, আর ওই অবস্থায় তার উপর চালানো হয় পাশবিক অত্যাচার। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আক্রমণকারী ভিকটিমের খুব কাছের কেউ, হয়তো তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে কেউ, নয়তো তার বাড়ির কাজের লোক, মালি বা ড্রাইভার হয়ে থাকে। ঠিক যেমন দ্যুতির উপর পাশবিক অত্যাচার চালিয়েছে এই নরপিশাচ রণজয়। এরকমভাবে চলতে থাকলে কিছুদিন পর বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পাওয়া যাবে না। বিয়ের বয়স হওয়ার আগেই মেয়েদেরকে অত্যাচারের শিকার হয়ে প্রাণ হারাতে হবে। তো এরপর টুটুলকে ওপেনিং স্টেটমেন্ট দিতে বললে সে বলে, এখানে দেশের অন্যায়ের হিস্ট্রি ডিসকাস হচ্ছে না, এখানে শুধুমাত্র রণজয় আর দ্যুতির ব্যাপারে কথা হচ্ছে। এই কেসে রণজয়ের জায়গায় যদি দ্যুতি থাকতো আর দ্যুতির জায়গায় রণজয়, তাতেও কোনো সমস্যা হতো না, কারণ কোর্টের কাছে সবাই সমান। নারী, পুরুষ, বয়স্ক, বৃদ্ধ কোনো বিভেদ নেই। এখানে সবার জন্যই ন্যায়ের ব্যবস্থা করা হয়। তো দুপক্ষের ওপেনিং স্টেটমেন্টের পর শুরু হয় মেইন আর্গুমেন্ট। প্রথমেই নন্দিনী অচিন্ত অর্থাৎ টুটুলকে কাঠগড়ায় ডাকে। এরপর তাকে জিজ্ঞেস করে রণজয় এবং তার বাড়ি একই এলাকায় কিনা।
টুটুল জানায় একই এলাকায় না, তবে পাশাপাশি এলাকা, অর্থাৎ আসা যাওয়ার সময় তার সাথে রণজয়ের দেখা হয়। সেটা শুনে নন্দিনী তার কাছে এক রাতের বিষয়ে জানতে চায়। যখন রাস্তার মাঝে রণজয় এবং তার ওয়াইফ মৌমিতার ঝগড়া বাঁধে, সেদিন টুটুলই তাদের ঝগড়াটা থামিয়েছিল। তো নন্দিনী তাকে সেই ঝগড়ার কারণ জিজ্ঞেস করলে টুটুল জানায় যে সেদিন মৌমিতা নূপুরকে নিয়ে বাপের বাড়িতে চলে যেতে চাচ্ছিল, কিন্তু রণজয় তাদের আটকায়। আসলে রণজয় কাজের চাপে মৌমিতাকে ঠিকভাবে সময় দিত না, আর এটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একটা পর্যায়ে রণজয় রাগের মাথায় মৌমিতাকে বলেছিল, আমি তোমাকে গলা টিপে মেরে ফেলবো। আর এই কথাটাকে পুঁজি বানিয়ে নন্দিনী রণজয়কে কোর্টের সামনে ভয়ঙ্কর প্রমাণ করার চেষ্টা করে। তার ধারণা, যে লোকটা কাউকে হুমকি দিতে পারে সে সত্যিকার অর্থেও কাউকে মেরে ফেলতে পারে। আর পুরুষ মানুষের ইগো সব থেকে বেশি হার্ট তখন হয় যখন কোনো মেয়ে তাকে রিফিউজ করে। আর ঠিক তেমনটাই হয়েছে রণজয় আর দ্যুতির ক্ষেত্রে। নিশ্চয়ই দ্যুতি রণজয়ের খারাপ উদ্দেশ্যে তাকে সায় দেয়নি, তাই রণজয় জোর করে তাকে ভোগ করেছে এবং তাকে মেরে ফেলেছে। সে তার এই কথা প্রমাণ করার জন্য ফরেন্সিক ডাক্তারকে ডেকে আনে, যে দ্যুতির পোস্টমর্টেম করেছে। লোকটা জানায় ভিকটিমের গোপন অঙ্গে রণজয়ের সিমেন্ট স্যাম্পল পাওয়া গেছে, অর্থাৎ এটা এখন পরিষ্কার যে এই অঘটনটা রণজয়ই ঘটিয়েছে। তখনই টুটুলকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হলে সে ডাক্তারকে জিজ্ঞেস করে, আমার জানা মতে ঠিকভাবে পোস্টমর্টেম করতে 2 থেকে 3 দিন সময় লাগে, তাহলে আপনি এমন একটা কেসের পোস্টমর্টেম 5 ঘন্টার মধ্যে করে ফেললেন কিভাবে? তখন লোকটা বলে, আসলে সবাই তো কেসটা নিয়ে খুব এক্সাইটেড হয়ে পড়েছিল, সবাই অধীর আগ্রহে ন্যায়ের প্রতীক্ষা করছিল, যে কারণে সব কাজ ফেলে আমি দ্যুতির পোস্টমর্টেমটাই করেছি। কিন্তু টুটুলের কাছে তার কথাগুলো বিশ্বাসযোগ্য মনে হয় না। যে কাজটা 2-3 দিন সময় নিয়ে করা উচিত, সে কাজটা মাত্র 5 ঘন্টার মধ্যে শেষ করে। আর বডিটাকে তৎক্ষণাৎ শ্মশানে পাঠিয়ে দেওয়ার বিষয়টা তার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে। তবে বেশি কিছু বলার আগেই নন্দিনী তাকে থামিয়ে দিয়ে বলে, আমার কাছে এমন কেসের রেকর্ড আছে যেখানে মাত্র 3 ঘন্টার মধ্যেও পোস্টমর্টেম রিপোর্ট বের করে দেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে জাজমেন্ট দেওয়া হয়েছে। সেটা শুনে টুটুল আর কোনো কথা বাড়ায় না। এরপর নন্দিনী রাজবীরকে কাঠগড়ায় ডাকে। সে কোর্টকে জানায় যে সে ঘটনার রাতে তার দরজার আইহোল দিয়ে রণজয়কে দ্যুতিদের বাড়ি থেকে পালিয়ে যেতে দেখেছে। এই কথা শুনেই রণজয় রেগে চিৎকার করে উঠে যে রাজবীর মিথ্যে বলছে, সে কেন পালাতে যাবে। তখন টুটুল দৌড়ে গিয়ে তাকে চুপ করায়, কারণ কোর্টের ভেতরে ভাবে চিল্লাপাল্লা করলে রণজয়েরই ক্ষতি। তো নন্দিনী এবার রাজবীরকে জিজ্ঞেস করে যে আপনি হঠাৎ আইহোল দিয়ে দেখতে গেলেন কেন, সবসময় কি এমন উকিঝুঁকি মারেন? রাজবীর বলে, ওই দিন রণজয় বাড়িতে ঢোকার সময় আমার মেজাজটা খুব একটা ভালো মনে হচ্ছিল না, ওর দেখে মনে হচ্ছিল সে খুবই রেগে আছে, এ কারণেই আমি ওদের উপর নজর রাখছিলাম। এরপর টুটুল গিয়ে তাকে জিজ্ঞেস করে যে তার কি দেখে রণজয়কে রাগান্বিত মনে হয়েছে। রাজবীর জানায় সে দরজাটা খুব জোরে আটকাচ্ছিল, সেটা দেখেই তার এমনটা মনে হয়েছে। তার কথা শুনে টুটুল অবাক হয়ে যায়, কারণ একটা মানুষ জোরে দরজা বন্ধ করলেই তো তাকে রাগী বলে প্রমাণ করা যায় না। তাছাড়া কথাগুলো প্রমাণ করার মতো অন্য কোনো অপশনও ছিল না, সেখানকার সিসিটিভি ফুটেজও কাজ করছিল না, আর না এই ঘটনার কোনো সাক্ষী ছিল। তাই শুধুমাত্র কোনো মানুষের কথায় ভিত্তি করে কাউকে ফাঁসির সাজা শোনানো উচিত না বলেই টুটুল মনে করে। এরপর সে কেসের ইনভেস্টিগেশন অফিসারকে ডেকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে ক্রাইম স্পট এবং সঠিক টাইমটা নির্ধারণ করেছেন? ইন্সপেক্টর বলে, আমরা যখন ইনভেস্টিগেশন করতে যাই তখন দ্যুতির বাবা মাই আমাদেরকে সব কিছু বলেছে, সাথে এটাও বলেছে যে এই কাজের পেছনে রণজয় দায়ী। তাদের কনফিডেন্স দেখেই আমরা তাকে অ্যারেস্ট করেছি। এখন বাবা মা তো কোনো মেয়ের ব্যাপারে এমন মিথ্যে বলবে না। তখন টুটুল তাকে জিজ্ঞেস করে দ্যুতির খুন করা হয়েছে কোন অস্ত্রের মাধ্যমে, কারণ রিপোর্টে উল্লেখ আছে যে তাকে চাকু দিয়ে আঘাত করা হয়েছে। তো সেই চাকুটা কোথায়? তখন ইন্সপেক্টর তাকে জানায় তারা কোনো মার্ডার ওয়েপনই পায়নি। সে সময় টুটুল কোর্টকে প্রশ্ন করে, তাহলে কোন প্রমাণের ভিত্তিতে রণজয়কে অ্যারেস্ট করা হয়েছে? তার বিরুদ্ধে কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই, এমনকি মার্ডার ওয়েপনও নেই। তখনই নন্দিনী বলে ওঠে রাজবীর এবং তাদের অ্যাপার্টমেন্টের গার্ড হরি দেখেছে যে রণজয় সেদিন সবার শেষে বাড়ি থেকে বেরিয়েছে। তাছাড়া দ্যুতির বাড়িতে রণজয়ের অংশ পাওয়া গেছে, এর থেকে বেশি আর কী বা প্রমাণ লাগবে? এই কথার পর টুটুল আর কিছুই বলে না। একে তো নন্দিনীর সামনে এসে খুব নার্ভাস, তার ওপর কেসের বিপক্ষে যেমন কোনো প্রমাণ নেই, ঠিক তেমনি কেসের পক্ষেও কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। এটা নিয়ে বেচারা ভীষণ টেনশনে ছিল। তার মনে হচ্ছিল সেই হয়তো নন্দিনীর অপোজিটে কেসটা জিততে পারবে না। তখন গীতা এসে তাকে সামলায়, তাকে বোঝায় যে সে খুব ভালো উকিল, একটু মাথা ঠান্ডা করে ভাবলেই সে কিছু না কিছু একটা রাস্তা ঠিক বের করতে পারবে। তখন টুটুল গীতাকে রিকোয়েস্ট করে দুধের বেস্ট ফ্রেন্ড এশার সঙ্গে গিয়ে আনঅফিসিয়ালি কথা বলতে, হয়তো সেখান থেকে কোনো ক্লু পাওয়া যেতে পারে। গীতাও তার কথায় রাজি হয়ে যায়। এরই মাঝে টুটুলের কাছে ভীম একটা সেলফি পাঠায়। টুটুল আসলে তাকে ক্লাবে পাঠিয়েছিল ওই ইন্সপেক্টরের উপর নজর রাখার জন্য।
তবে ইন্সপেক্টরের বাইরেও সেখানে আরও একজনের দেখা পায় তারা। গীতা হঠাৎ ছবিতে একটা লাল শার্ট পরা লোককে দেখে বলে, আরে তোমাকে সেদিন যারা কিডন্যাপ করতে এসেছিল এই লোকটা তো তাদের মধ্যেই ছিল। টুটুলও সেটা দেখে শিওর হয়ে তৎক্ষণাৎ ভীমকে ওই লাল শার্ট পরা লোককে ফলো করতে বলে। ভীমও আর কথা মতো লোকটাকে ফলো করতে থাকে। সে আর ইন্সপেক্টর একসাথে বসে আড্ডা দিচ্ছিল। কিছুক্ষণ পর সে বাইরে বের হয়ে গেলে ভীমও তার পেছন পেছন বেরিয়ে আসে। কিন্তু সমস্যাটা হলো লোকটার কাছে বাইক ছিল, কিন্তু ভীমের কাছে তো নেই। তাহলে এখন সে লোকটাকে কিভাবে ফলো করবে? এমন সময় তার মাথায় একটা দুর্দান্ত আইডিয়া আসে। মদের নেশায় টলতে চলতে ওই লোকের বাইকে গিয়ে ওঠে। তাকে দেখে লোকটা অবাক হয়ে যায়। তখন ভীম তাকে জানায় যে তার মা অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাই সে যেন তাকে কষ্ট করে সামনের অটো স্ট্যান্ড পর্যন্ত দিয়ে দেয়, যাতে সে দ্রুত অটো নিয়ে বাড়িতে ফিরতে পারে। লোকটা তখন বাধ্য হয়ে তার কথা মেনে নেয়। আর রাস্তায় যেতে যেতে ভীম তার পেট থেকে অনেক ইনফরমেশন বের করে ফেলে। ততক্ষণে টুটুলও সেখানে পৌঁছে যায়। তাকে দেখে ভীম রাস্তার মাঝখানে নেমে গিয়ে লোকটাকে পাঠিয়ে দেয়। এরপর তাকে গিয়ে বলে ওই লোকটার নাম কেষ্ট, বড় বড় বিজনেসম্যান, মাফিয়া এবং পলিটিশিয়ানদের সাথে ওর ওঠা বসা আছে। সে সাথে একটা বউ আর দুটো গার্লফ্রেন্ডও আছে। শুধু তাই নয়, কেষ্ট এখন কোথায় যাচ্ছে সেটাও ভীম জেনে গিয়েছিল। এত কম সময়ের মধ্যে ভীম এত ইনফরমেশন বের করেছে দেখে টুটুল তার উপর ভীষণ ইমপ্রেস হয়ে যায়। এরপর তারা ওই লোকটাকে ফলো করতে শুরু করে। তখন তারা দেখতে পায় কেষ্ট একজন পলিটিশিয়ানের বাড়িতে ঢুকছে, আর তার বাড়ির সামনে অনেক পুলিশ পাহারায় বসে আছে। টুটুল তখন পাশের একটা চায়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করে, এই বাড়িতে এত পুলিশ কেন? কোনো ঝামেলা হয়েছে? লোকগুলো বলে, না, এটা মিনিস্টারের বাড়ি, সবসময় এমন গার্ড থাকে। এরপর আমরা মিনিস্টারকে দেখতে পাই। সে ফোনে কাউকে বলছিল এই কেসের সাথে আমার নাম জড়াবে আর কোনোভাবেই সেটা হতে দেওয়া যাবে না। তারপর সে কেষ্টকে অর্ডার দেয় পরবর্তী হিয়ারিংয়ের আগেই রণজয়কে জেলের ভেতর মেরে ফেলার জন্য। কেষ্ট তার কথা মতো কাজে লেগে পড়ে। পরদিন গীতা ঈশার সঙ্গে দেখা করতে টেনিস গ্রাউন্ডে যায়। ঈশাকে দুটির ব্যাপারে জিজ্ঞেস করলে সে সব কিছু অ্যাভয়েড করে চলে। তখন গীতা তাকে বলে, আমি জানি রাজবীর তোমাকে ধমকাচ্ছে, তোমাকে ব্ল্যাকমেল করছে, তাই তুমি যদি মুখ না খোলো তাহলে আমাকে বাধ্য হয়ে রাজবীরের কাছে সব কিছু জিজ্ঞেস করতে হবে। এই কথা শুনে ঈশা ভীষণ ঘাবড়ে যায়। এদিকে টুটুল তখন বসে বসে লিস্ট করছিল যে এরপরের হিয়ারিংয়ে কাকে কাকে কোর্টে ডাকা যায়। সেটা দেখে নূপুর বলে ওঠে, টুটুল মামা, তুমি আমাকে ডাকবে? তাহলে আমি জজকে বলতে পারবো আমার বাবা কিছুই করেনি। বাচ্চা মেয়েটার কথা শুনে টুটুল হতাশ হয়ে বলে, কোর্ট তো শুধু বড়দের কথাই শোনে, তাই বড়দেরকেই ডাকতে হবে। পরদিন সকাল সকাল এশার প্রতিবেশী মিস্টার শারদিক বোসের কাছে টুটুলের সমন পৌঁছে যায়। অবশ্য লোকটার আরও একটা পরিচয় আছে, সেটা আমরা একটু পরে জানতে পারবো। তো সমন দেখে শারদিক বেশ ঘাবড়ে যায় এবং তৎক্ষণাৎ কাউকে ফোন করে বিষয়টা জানিয়ে দেয়। এদিকে টুটুল তখন দুতিদের বাড়িতেই নজর রাখছে। হঠাৎ করে সে দেখতে পায় নীনা হন্তদন্ত হয়ে কোথাও বেরিয়ে যাচ্ছে। সেও তৎক্ষণাৎ নীনাকে ফলো করতে শুরু করে। তখন সে দেখতে পায় নীনার ঋষভ বিল্ডার্সের একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে চলে যায়। সেটা দেখে টুটুল বেশ অবাক হয়। কি রহস্য লুকিয়ে আছে এই বিল্ডিংয়ে, সেটা আমরা একটু পরে জানতে পারবো। সে রাতে কেষ্ট তার লোকদেরকে পাঠিয়ে দেয় রণজয়কে খুন করার জন্য। তারা গিয়ে খুব সাবধানে রণজয়ের মুখটা চেপে ধরে যাতে সে চিৎকার করতে না পারে। এরপর তার হাতের কবজি কেটে দেয় যাতে এমন মনে হয় যে রণজয় সুইসাইড করার চেষ্টা করছে। কাজ শেষ হলে তারা কেষ্টকে ফোন করে বিষয়টা জানায়। ঘটনাক্রমে ভীম সেই সময়ও কেষ্টর উপরে নজর রাখছিল। সে জেনে যায় জেলে রণজয়ের সাথে কিছু একটা করা হচ্ছে। সে তৎক্ষণাৎ বিষয়টা টুটুলকে জানালে টুটুল দ্রুত জেলে ফোন করে। আসলে কি হয়েছে সেটা জানতে চায়। তাদের কথা শুনে নূপুরের ঘুম ভেঙে যায়। বাবার কিছু হয়েছে শুনে বেচারির খুব ভয় লাগে। সে জেদ করে বাবার কাছে যাবে। তাই পরদিন টুটুল তাকে নিয়ে হসপিটালে যায়, যেখানে রণজয়কে ভর্তি করা হয়েছিল। সে সেখানকার গার্ডকে রিকোয়েস্ট করতে থাকে নূপুরকে একটু ভেতরে যেতে দেওয়ার জন্য, কিন্তু লোকটা কোনোভাবেই রাজি হয় না। তখন নূপুর বলে, বাবাও মনে হয় মায়ের মতো মরে গেছে, তাই ওরা আমাকে ভেতরে যেতে দিচ্ছে না। এই কথা শুনে গার্ড লোকটা কেমন চমকে উঠছে। সে নূপুরকে বলে, তোমার বাবা বেঁচে আছে। পরদিন টুটুল আর ভীম আবারও পৌঁছে যায় দুতির বাড়িতে। তারা বাইরে দাঁড়িয়ে নীনার বেরোনোর অপেক্ষা করছিল। নীনা বেরোনোর সাথে সাথে ভীম গিয়ে গেটের সামনে অ্যাক্সিডেন্টের নাটক করতে থাকে। আর সেই সুযোগে টুটুল পেস্ট কন্ট্রোলার সেজে বাড়ির ভেতরে চলে যায়। তাকে দেখে দুতির বাবা সৌরভ ভীষণ অবাক হয়, কারণ তারা তো কোনো পেস্ট কন্ট্রোল ডাকেই নেই। তখন টুটুল বলে দেয় তারা ডেকেছে, তাদের হয়তো মনে নেই। সৌরভ তখন নীনাকে ফোন করতে শুরু করে ব্যাপারটা ইনশোর হওয়ার জন্য। সেই সূচকে টুটুল খুব কৌশলে সবগুলো রুমের ছবি তুলে নেয়। এরই মাঝে নীনা কলটা রিসিভ করে সৌরভকে জানায় যে সেও কোনো পেস্ট কন্ট্রোল ডাকেনি। তখন সৌরভ টুটুলকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে টুটুল বাহানা বানিয়ে দেয় যে সে ভুল ফ্লাইটে চলে এসেছে। তাকে দেখে সৌরভের একটু সন্দেহ হয় ঠিকই, কিন্তু মাস্ক পরে থাকার কারণে চিনতে পারে না।
পরদিন কোর্টে টুটুল তাদের পাড়ার দোকানদার গণেশকে কাঠকড়ায় ডেকে জিজ্ঞেস করে, ঘটনা রাতে রণজয় তোমার দোকানে এসেছিল? গণেশ বলে, হ্যাঁ এসেছিল, প্রায় 8টার দিকে, এবং জিনিসপত্র কিনে নিয়ে তার বাড়িতে চলে গিয়েছিল। টুটুল তখন জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে ও বাড়িতে গিয়েছিল? গণেশ বলে, আমার দোকান থেকে ওর বাড়ি দেখা যায়, তাই আমি জানি। এরপর সে এটাও জানায় যে বাড়িতে ঢোকার পর রণজয়কে আর বের হতেও দেখা যায়নি। সেখান থেকে টুটুল প্রমাণ করার চেষ্টা করে যে ঘটনার সময় রণজয় নিজের বাড়িতেই ছিল, দ্যুতিদের বাড়িতে না। কিন্তু নন্দিনী তো আর সেটা হতে দিতে পারে না। সে গিয়ে গণেশকে জিজ্ঞেস করে, আপনি কি প্রতিদিন আপনার সব কাস্টমারদেরকে ডেট এবং টাইম দেখে জিজ্ঞেস করে বিক্রি করেন? গণেশ তখন জানায় যে সেদিন রণজয় যখন তার দোকানে এসেছিল তখনই হঠাৎ তার কাছে তার শালার কল আসে, এই কারণেই সময়টা তার মনে আছে। তখন নন্দিনী তাকে জিজ্ঞেস করে, আপনি শিওর হচ্ছেন কিভাবে যে ওই সময় রণজয় আপনার দোকানে এসেছিল, অন্য কোনো পরিচিত মানুষ ছিল না? আচ্ছা বলুন, তার আগের দিন ঠিক রাত 8টায় আপনার দোকানে কে এসেছিল? লোকটা তখন কনফিউশন আর নার্ভাসনেসের কারণে তালগোল পাকিয়ে ফেলে এবং জানায় যে সে নিশ্চিতভাবে বলতে পারবে না সেদিন তার দোকানে রণজয় এসেছিল কিনা। এটা শুনে টুটুল হতাশ হয়ে পড়ে। এরপর সে দ্যুতিদের প্রতিবেশী ওই বৃদ্ধ মহিলাকে কাঠগড়ায় ডাকে। বৃদ্ধ মহিলা জানায় যে সে একটা লোককে হন্তদন্ত হয়ে দ্যুতিদের বাড়ি থেকে পালিয়ে যেতে দেখেছে, তবে সেটা রণজয় ছিল না। লোকটা রণজয় থেকে একটু রোগা ছিল। কিন্তু প্রবলেমটা হলো মহিলার যথেষ্ট বৃদ্ধ এবং সে চশমা পরত, আর ঘটনার ওই সময়টায় তার চোখে চশমা ছিল না। সেখান থেকে নন্দিনী প্রমাণ করে দেয় যে বৃদ্ধ মহিলা চোখে ভুল দেখেছে। এভাবেই নন্দিনী একটার পর একটা টুটুলের সব সাক্ষীদেরকে ডিসমিস করতে থাকে। সবশেষে টুটুল বেচারার কাছে বলার মতো আর কিছুই থাকে না। সে জজকে রিকোয়েস্ট করে তাকে আর একটা তারিখ পর্যন্ত সময় দেওয়ার জন্য, কিন্তু নন্দিনী রাজি হয় না। জজও বলে, আপনি তো শুরু থেকেই কিছু করতে পারছেন না, একটা তারিখে আবার কি এমন হবে? তখন টুটুলও তাকে রিকোয়েস্ট করে। এটা নিয়ে তার আর নন্দিনীর মধ্যে একটু ঝগড়া হয়ে যায়। তখন জজ রেগে গিয়ে টুটুলকে আর 1 তারিখ সময় দেয় এবং তাকে ওয়ার্নিং দেয় যে ওই তারিখে যদি সে কোনো সুরাহা করতে না পারে তাহলে তাকে ক্লোজিং স্টেটমেন্ট দিতে হবে। টুটুল তখন চুপচাপ তার কথা মেনে নিয়ে কোর্ট থেকে বের হয়ে আসে। বেরোনোর সাথে সাথে মিডিয়ার লোকেরা তার উপর একরকম হামলা করে দেয়, তাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করে থাকে, সে সাথে বাজেভাবে অপমানও করে। একজন তো রীতিমতো মিডিয়ার সামনে টুটুলকে জুতো পর্যন্ত মারতে চায়। একদিকে সেখানে সবাই তাকে অপমান করে যাচ্ছিল, অন্যদিকে তারাই আবার নন্দিনীর জয়গান করছিল। বিষয়টা টুটুলের জেদ আরও বাড়িয়ে দেয়। সে কেসটা সলভ করার জন্য মরিয়া হয়ে ওঠে। সে গীতা এবং ভীমকে কনস্ট্রাকশন ওয়ার্কার সাজিয়ে ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের রহস্য উদ্ঘাটন করতে পাঠায়। সেখানে তারা একটা বিদেশি ব্র্যান্ডের দামি সিগারেটের প্যাকেট দেখে বেশ অবাক হয়, কারণ শ্রমিকদের পক্ষে তো আর এমন দামি সিগারেট খাওয়া সম্ভব না। এরপর তারা একটু একটু করে 3 তলার দিকে এগিয়ে গেলেই একজন মহান ব্যক্তির সন্ধান পায়, যার পরিচয় পাওয়ার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখতে দেখতে শেষ হিয়ারিংয়ের দিনটাও চলে আসে। টুটুল কোর্টের সামনে দ্যুতির বাড়ির একটা ছবি দেখিয়ে ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে, দ্যুতির বাড়িতে তো মোট 3টা বেডরুম আছে, তাহলে আপনি সেদিন একটা বেডরুম চেক করে নিশ্চিত হলেন কিভাবে যে খুনি পালিয়ে গেছে? সে তো অন্য কোনো রুমেও লুকিয়ে থাকতে পারে। সেটা শুনে ইন্সপেক্টর একটু ঘাবড়ে যায়। তখন নন্দিনী বলে ওঠে, পোস্টমর্টমে রণজয়ের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, তাই তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখানে চেকিংয়ের কথা আসছে কেন? সেটা শুনে টুটুল বলে, পোস্টমর্টেম করা হয়েছে মার্ডারের পরের রাতে, আর রণজয়কে অ্যারেস্ট করা হয়েছে সকালে। তাহলে পোস্টমর্টেমের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হলো কিভাবে? আর যদি সেটা না করা হয়ে থাকে তাহলে পুলিশ কেন পুরো বাড়িটা ভালো করে সার্চ করলো না? কোন ভিত্তিতে রণজয়কে অ্যারেস্ট করলো? সাথে সেইটাও বলে যে, মানলাম দ্যুতির শরীরে রণজয়ের সিমেন্ট পাওয়া গেছে, তার মানে রেপটা সেই করেছে, কিন্তু মার্ডারও যে সে করেছে তার তো কোনো প্রমাণ নেই। না কোনো মার্ডার ওয়েপেন পাওয়া গেছে, আর না রণজয়ের কাছ থেকে সন্দেহজনক কিছু জানা গেছে। তাহলে তার উপর মার্ডার চার্জটা কীভাবে লাগানো হলো? নন্দিনী তখন টুটুলের এই কথাগুলোকে নিজের ফেভারে কাজে লাগানোর চেষ্টা করে। সে বলে, অর্থাৎ এটা ধরে নেওয়া যায় যে আপনার ক্লায়েন্ট দ্যুতিকে রেপ করেছে, তবে মার্ডারের বিষয়টা নিয়ে কনফিউশন আছে, তাই তো? টুটুল বলে, হ্যাঁ, আপনি অনায়াসে সেটা ধরে নিতে পারেন। এখান থেকে নন্দিনী এটা প্রমাণ করে দেয় যে রণজয় আসলেই দ্যুতির রেপ করেছে। সেটা শুনে রণজয় বেচারা কাঁদতে শুরু করে, কিন্তু কিছুই বলতে পারে না। এখন শুধু তার খুনি হওয়ার বিষয়টা প্রমাণ করা বাকি, যে কারণে নন্দিনী বিষয়টা নিয়ে খুব কনফিডেন্ট ছিল। তো এরপর টুটুল গীতাকে কাঠগড়ায় ঝুঁকে বলে, আপনি তো ডিফেন্সের পক্ষ থেকে এশার সাথে কথা বলতে গিয়েছিলেন, তার সাথে কি কথা হয়েছে সেটা কোর্টকে জানান। এই কথা শুনে নন্দিনী বলে, এশার বয়স 18 বছরের কম, তাই অভিভাবকের অনুমতি ছাড়া কেউ তাকে জেরা করতে পারবে না। টুটুল তখন প্রমাণসহ কোর্টকে জানায় যে এশার বয়স 1 মাস আগে 18 হয়েছে, তো এখন আর তাকে জেরা করা নিয়ে কোনো সমস্যা নেই। যাই হোক, গীতা কোর্টকে জানায় যে রাসবীর এশাকে ব্ল্যাকমেল করেছিল।
এরপর এশাকে দেখে পুরো ঘটনা জিজ্ঞেস করা হলে এশা কোর্টকে জানায় যে রাজবীর শুধু তাকেই নয় দুতিকেও হ্যারাস এবং ব্ল্যাকমেইল করত। টুটুল তখন জিজ্ঞেস করে রাজবীর কী নিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করছিল। এশা বলে রাজবীর জেনে গিয়েছিল দুতি একজনের সাথে রিলেশনে আছে, আর আমি আর দুতি মিলে সেটা লুকানোর চেষ্টা করেছি। একটা সময় নীনা ম্যাডামও সেটা জেনে যায় এবং সে আমাকে বলেছিল যাতে আমি বিষয়টা কাউকে না বলি, তাহলে দুতির বদনাম হবে। এ কারণেই আমি এখন পর্যন্ত কাউকে কিছুই বলিনি। টুটুল তখন দুতির সে বয়ফ্রেন্ডের নাম জানতে চাইলে এশার সবার সামনে বলে দেয় লোকটা হচ্ছে শারদিক বোস। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু শারদিককে যখন কাঠগড়ায় এনে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন সে পুরো বিষয়টা অস্বীকার করে যায়। সে বলে দুতি আমার স্টুডেন্ট, আমি ওর পিয়ানো টিচার, এর বাইরে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এমন সময় বৃদ্ধ মহিলা চিৎকার করে বলে ওঠে এই লোকটাই সেদিন হন্তদন্ত হয়ে দুতিদের বাড়ি থেকে বের হচ্ছিল, আমি একদম ঠিক দেখেছি। এরপর টুটুল প্রমাণসহ কোর্টকে জানিয়ে দেয় যে ওই রাতে 8:30 নাগাদ শারদিকের লোকেশন দুতির বাড়ির আশেপাশে দেখা গেছে। তার মানে হয়তো ওই বৃদ্ধ মহিলা আসলেই ভুল দেখেনি। টুটুলের আজকের আর্গুমেন্ট দেখে নন্দিনীও অবাক হয়ে যায়। এবার সে আর কোনো কথা বলার জায়গা পাচ্ছে না। তো এরপর টুটুল লীনাকে দেখে জিজ্ঞেস করে আপনার মেয়ে মারা গেছে, তো এই শোকের মুহূর্তে আপনি ঘর সাজাতে ব্যস্ত হয়ে উঠলেন কেন? কথাটা শুনে নীনা একটু ঘাবড়ে যায়। নন্দিনী সেখানে কথা বলতে গেলে জজ তার কথাতে পাত্তা দেয় না। জজও বুঝতে চাচ্ছিল টুটুল আসলে কী প্রমাণের চেষ্টা করছে। তখন টুটুল দুতিদের বাড়ির ড্রয়িং রুমের দুটো ছবি কোর্টকে দেখায়, যার মধ্যে একটা ছিল দুতির মার্ডারের দিনের, আরেকটা ছিল এখনকার, অর্থাৎ যেদিন সে লুকিয়ে দুতির বাড়িতে ঢুকেছিল সেদিনের। দুটো ছবিতে শুধুমাত্র একটা জিনিসের চেঞ্জ দেখা গেছে, আর সেটা হলো ড্রয়িং রুমের সেন্টার টেবিল। তো টুটুল নীনার কাছে জানতে চায় যে ঘরের এত জিনিস ফেলে সে শুধুমাত্র সেন্টার টেবিলটাই কেন পরিবর্তন করতে গেল। তখন নীনা জানায় সেটা ভেঙে গিয়েছিল। টুটুল জিজ্ঞেস করে সেটা কবে ভেঙেছিল। নীনা বলে 1 সপ্তাহ আগে। এরপর টুটুল দুতিদের বিল্ডিংয়ের জমাদার বিশ্বকে কাঠগড়ায় ডাকলে সে জানায় দুতির মৃত্যুর ওই রাতে যখন ইনভেস্টিগেশন চলছিল তখন বিশ্ব নিজেই ওই ভাঙা টেবিলটা সেখান থেকে সরিয়েছিল। সে ইন্সপেক্টরকে জিজ্ঞাসাও করেছিল ওই টেবিলটা তার কোনো কাজে লাগবে কিনা, কিন্তু ইন্সপেক্টর কোনো পাত্তাই দেয়নি, তাকে টেবিলটা ফেলে দিতে বলে। অর্থাৎ টেবিলটা 1 সপ্তাহ আগে নয় বরং ওই মার্ডারের দিনই ভেঙেছিল। তখন নীনাকে বাধ্য হয়ে স্বীকার করে নিতে হয় যে সে এর আগে ভুল ইনফরমেশন দিয়েছে। সে বলে আসলে মেয়ের মৃত্যুর শোকে আমার মাথা ঠিকঠাক কাজ করছে না, আমার মনে ছিল না টেবিলটা কবে ভেঙেছে। এমন সময় হঠাৎ করেই টুটুল তাকে জিজ্ঞেস করে আপনার ছেলে দেবাংশ এখন কোথায়? বোনের এরকম নির্মমভাবে হত্যা করা হলো, তারপরও তার দেখা পাওয়া গেল না, ব্যাপারটা একটু অদ্ভুত না? তখন নীনা বলে ও এখনও লন্ডনে আছে, আমরাই ওকে একা ট্রাভেল করতে নিষেধ করেছি, তাইও আসতে পারেনি। দুতের মৃত্যুর খবর শুনে সে খুব বেশি ভেঙে পড়েছে, অনেক উইক হয়ে গেছে। কিন্তু তার কথাতেই টুটুলের বিশ্বাস হয় না। ঠিক সেই মুহূর্তে গীতা এবং ভীম সেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে উদ্ধার করা স্পেশাল মানুষটাকে কোর্টে হাজির করে। লোকটার কেউ না, দেবাংশ ছিল। তাকে দেখে নীনার চোখ চড়ক গাছ হয়ে যায়, ভীষণ ভয় পায় সে। টুটুলকে বলে ওকে ছেড়ে দিন, ও খুবই অসুস্থ, ও অ্যাকিউট অ্যাস্ট্রোমা আছে ওর। সেটা শুনে টুটুল হেসে বলে একজন এমন সিরিয়াস লেভেলের অ্যাস্ট্রোমার পেশেন্ট কীভাবে ধুলোবালির মধ্যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের 3 তলায় উঠতে পারে এবং সেখানে বসে প্যাকেটের পর প্যাকেট সিগারেট শেষ করতে পারে? অর্থাৎ এটা প্রমাণ হয়ে যায় যে নীনা তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু কেন? সেটা জানার জন্য টুটুল দেবাংশকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করে ওই যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কী করছিলে তুমি? দেবাংশ উত্তরে বলে আমি একটু শারীরিক সমস্যার কারণে বাড়ির বাইরে থাকছি, জাস্ট কয়েকদিন আগেই দেশে এসেছি। এরপর টুটুল দুতিদের বাড়ির অপোজিটে বসা লন্ড্রির দোকানদারকে ডেকে আনে। লোকটা কোর্টকে জানায় সে দেবাংশকে ঘটনার ওই রাতেই ট্যাক্সিতে করে এসে বাড়ির সামনে নামতে দেখেছে। তখন টুটুল আবারও দেবাংশকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে এবার সে বলে আমি সবাইকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, কাউকে কিছুই জানাইনি। তখন টুটুল বলে আর সারপ্রাইজ দিতে এসে আপনি নিজেই সারপ্রাইজড হয়ে গেছেন। আপনি দেখছেন যে আপনার বোনকে সারদিক খুন করে পালাচ্ছে, তাই তো? দেবাংশ বলে উঠছে হ্যাঁ, একদমই তাই। সেটা শুনে সারদিক চিৎকার করে বলে দেবাংশ মিথ্যা বলছে, আমি দুতির খুন করিনি, আমাদের মধ্যে শুধুমাত্র অ্যাফেয়ার ছিল আর কিছুই না। এখান থেকে সারদিকের মিথ্যাটাও প্রমাণ হয়ে যায়। তাকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় পিয়ানো ক্লাসে যাতায়াতের মধ্যেই তার এবং দুতির মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং ঘটনার ওই রাতে দুতি নিজেই তাকে তাদের বাড়িতে ডেকে পাঠায়, কারণ তার পরদিনই সারদিকের ওই শহর থেকে শিফট হয়ে যাওয়ার কথা। তাই শেষ রাতটা তারা দুজন একসাথে কাটায়। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও হয়। তার মানে পোস্টমর্টেমও ভুল ছিল। দুতির শরীরে পাওয়ার সিমেনের অংশ রণজয় নয় বরং সারদিকের। যাই হোক, সেদিন তারা দুজন যখন একসাথে সময় কাটাচ্ছিল তখনই হঠাৎ দেবাংশ সেখানে আসে এবং তাদের দুজনকে একসাথে দেখে ভীষণ রেগে যায়। সে দেবাংশকে চড় মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সারদিক সেখান থেকে পালানোর সময় মূলত ওই বৃদ্ধ মহিলা তাকে দেখেছিল।
এরপর দুই ভাই বোনের মধ্যে তুমুল ঝগড়া হয়। দ্যুতি সার্দিককে প্রচণ্ড ভালোবাসত, তাই দেবাংশের এভাবে তাকে অপমান করাটা দ্যুতি মোটেও মানতে পারে না। এরপর টুটুল দেবাংশকে জিজ্ঞেস করে ওই বোনকে ওই দিন ওই অবস্থায় দেখে তার রাগ হয়েছিল কিনা। দেবাংশ বলে দেয় না, তার রাগ হয়নি। এরপর টুটুল বারবার জিজ্ঞেস করতে থাকে যে এভাবে পুলিশের কাছে হেরে যাওয়ার বিষয়টা, তাকে কোর্টে ধরে আনার ব্যাপারটা, তার রাগ হয়েছে কিনা। তার বোন যেভাবে তাদের সম্মান জোগালো, তার সাথে ঝগড়া করলো, বড় ভাই হিসেবেও তাকে সম্মান দিল না, এতে তার রাগ হয়েছে কিনা। তবে দেবাংশের মুখে একটাই কথা, তার রাগ হয়নি। কিন্তু একটা পর্যায়ে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ রাগ হয়েছিল, সেদিন আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম, আর সে রাগের মাথায় আমি নিজেই আমার বোনকে মেরে ফেলেছি। তখন জানা যায় আসলে রাগের মাথায় সে দ্যুতিকে একটা চড় মেরে দিলে দ্যুতি গিয়ে ওই কাচের টেবিলের উপরে পড়ে, আর অ্যাক্সিডেন্টলি সে টেবিলের ভাঙা কাচ তার গলায় ঠুকে সে মারা যায়। নীনা দেবাংশের স্বীকারোক্তি শুনে চিৎকার করে কেঁদে ওঠে। তারপর তার রহস্যটাও সামনে আসে। মূলত তারা পরদিন ভোরে নয়, বরং সে রাতেই বাড়ি ফিরেছিল। সেখানকার পরিস্থিতি দেখে তারা ভীষণ ঘাবড়ে যায়। অলরেডি নীনা তার মেয়েকে হারিয়েছে, এখন সে তার আরেক সন্তানকে হারাতে চাচ্ছে না। সে কারণে সে নিজেই প্ল্যান করে তার পলিটিশিয়ান এবং তার বড় বড় বিজনেসম্যান বন্ধুদের সাহায্য নিয়ে এই পুরো বিষয়টা সাজায় এবং তার ছেলেকে আড়ালে রেখে দোষটা রণজয়ের ঘাড়ে চাপিয়ে দেয়। সবশেষে ক্লোজিং স্টেটমেন্টের সময় টুটুল বলে, এই প্রথম আমি আমার বিরোধী পক্ষের উকিলের সাথে একমত। আসলেই প্রতিনিয়ত রেপের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে, হোক সেটা 2 বছর বয়সী বাচ্চা মেয়ে বা হোক সেটা 50 বছরের বৃদ্ধ, কেউই ছাড় পায় না। তবে এর পেছনে একটা বড় কারণ আমরা সবসময় এড়িয়ে যাই, সেটা হলো বাবা মার আচরণ। আর সেই আচরণটাই নীনা সবার সামনে প্রমাণ করে দিল। সে দ্যুতিকে তার মেয়ে হিসেবে সম্বোধন করলো, আর দেবাংশকে সম্বোধন করলো সন্তান হিসেবে। অর্থাৎ ছেলেরা সবসময় কারো না কারোর সন্তান হয়, আর মেয়েরা শুধু মেয়ে হয়েই থেকে যায়, সে যে বয়সেরই হোক না কেন। যেদিন সমাজের সবাই মেয়েদেরকে শুধুমাত্র মেয়ে হিসেবে গণ্য না করে কারো সন্তান, কারো মা, কারো বোন, কারো ওয়াইফ হিসেবে গণ্য করতে শুরু করবে, তখন আশা করা যায় এই অন্যায়গুলোর হার অনেকটাই কমে আসবে। তার কথাগুলো শুনে এবার নন্দিনীও একেবারে চুপ হয়ে যায়। সবশেষে পুরো কেস বিচার বিশ্লেষণের পর দেবাংশ এবং নীনাকে তাদের অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং তাদের সাথে জড়িত প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে এনকোয়ারি কমিশন বসানো হয়। সেই সাথে রণজয়কে এই কেস থেকে সসম্মানে খারিজ করা হয়। তখন নন্দিনী নিজে এসে টুটুলকে অভিনন্দন জানায়। কোর্টের বাইরে নূপুর তার বাবার জন্য অপেক্ষা করছিল। কোর্টরুম থেকে বেরোনোর সাথে সাথেই সে এসে তার বাবাকে জড়িয়ে ধরে। যে মিডিয়ার লোকেরা এতদিন টুটুলকে ধিক্কার দিয়ে যাচ্ছিল, তারা মুখে থুতু দিচ্ছিল, তারাই এখন টুটুলের জয়গান করতে শুরু করে। শুধু কি তাই, মহল্লার মানুষের কাছে টুটুল এখন হিরো বনে যায়। যে মন্দিরে তার ঢোকা নিষিদ্ধ হয়ে গিয়েছিল, সে মন্দিরে স্পেশালি তার নামে পুজো দেওয়া হয়। আর এমন একটা সুন্দর মুহূর্তের মধ্য দিয়েই এই গল্পটাও শেষ হয়ে যায়। আসলে এটা ঠিক যে বর্তমানে মেয়েদের জন্য নিরাপদ কোনো জায়গা নেই, সেটা বাড়ির ভেতরে হোক অথবা বাড়ির বাইরে। প্রত্যেকটা জায়গাতেই ক্ষুধার্ত হায়নারা ওত পেতে বসে আছে। কিন্তু তার মানে এই নয় যে পৃথিবীর প্রত্যেকটা ছেলেই খারাপ, প্রত্যেকটা ছেলেই মেয়েদেরকে কুনজরে দেখে। এই অন্ধকারে ছেয়ে থাকা পৃথিবীর মধ্যে আলোর রশ্মির মতো কিছু মানুষ আজও আছে, যারা মেয়েদেরকে সঠিক সম্মান দিতে জানে, ঠিক রণজয় এবং টুটুলের মতো। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।